হ্যালো, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর যদি ভালো থাকেন তাহলে আশা করব যে সবসময় আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন এবং আমাদেরকে এইভাবেই আনন্দ দিয়ে যাবেন আমাদের সাথে থাকার মাধ্যমে। আচ্ছা, সাগর মাহমুদ লিখেছেন, "প্লিজ ওল্ড স্টোরি প্লে করবেন না।" আ আমাদের এই শো এর কনসেপ্টটা যদি আপনি একটু জানতেন, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। আপনি একটু যদি না জানেন তাহলে কাইন্ডলি একটু জেনে নেবেন প্লিজ। যাই হোক আমরা চলে যাবো আমাদের ১ম ঘটনায়। কারণ ঘড়িতে সময় রাত ১১টা বেজে ৫৯ মিনিট। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। আশা করছি প্রতিটা মুহূর্ত পুরোটা সময় এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা দেরি না করে ঘটনায় চলে যাবো এবং আশা করব যে আপনাদের আজকের আমাদের এই এপিসোডের প্রতিটি ঘটনাই ভালো লাগবে। চলুন ১ম ঘটনাটি শুনে আসি। কারণ অনেকে আমাকে কথা কম বলতে বলেছেন। আমি কথা বলছি না। উপর থেকে আসছে। তিনি যখন উপরের দিকে তাকান, তিনি দেখেন যে মাঝারি সাইজের দুটো বাঁশ পাশাপাশি আছে। সেই বাঁশের একদম মাথার দিকে দুটো বাচ্চা দুটো বাঁশের মাথায় বসে আছে এবং ওরা ওই বাঁশের মাথায় বসে দোল খাচ্ছে এবং হাসাহাসি করছে। তো উনি একটু সাহস করে বলেন যে, "এই তোমরা কারা? এত রাত্রে এখানে কি?" কিন্তু ওনার কথা শুনে ওই বাচ্চা দুটি ভেংচি কাটা শুরু করে। শুধু তাই নয়, বাঁশের বিভিন্ন কঞ্চি, যেগুলো আমরা বলি ছোট ছোট ডালপালা, স্থানীয় ভাষায় আমরা কঞ্চি বলি, এগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে তার গায়ের দিকে ছুঁড়ে মারতে শুরু করে এবং সেগুলো তার গায়ে লাগতে থাকে। যদিও তিনি ব্যথা পাচ্ছিলেন না, কিন্তু তারপর উনি খুব বিরক্ত হন। বিরক্ত হয়ে বলে যে, "তোমাদের বাবা মাকে ডাকবো, তাড়াতাড়ি নামো এখান থেকে।" কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপই করছিল না। মানে তার কথায় তারা কোনো পাত্তাই দিচ্ছিল না, উল্টো ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করেছে। হঠাৎ করে উনি অদ্ভুত একটা জিনিস ফিল করেন এবং দেখেন, সেটা হচ্ছে ওই দুটো বাচ্চা হঠাৎ করে নিজেদের মধ্যে কি যেন কানাকানি করলো। তাদের মধ্যে ভীত সন্ত্রস্ত একটি ভাব, মনে হচ্ছে তারা খুব ভয় পেয়েছে কোনো একটা বিষয়, এবং তারা দুজন লাফ দিয়ে দুই দিকে চলে গেল। এক বাস থেকে আরেক বাস, আরেক বাস থেকে আরেক বাস, এরকম করতে করতে অদৃশ্য হয়ে গেল। কিন্তু ওই ব্যক্তি চিন্তা করলেন, কি ব্যাপার, হঠাৎ করে এরকম চলে গেল কেন? আমি তো কোনো দোয়া কালামও পড়ি নাই। তখন উনি দেখতে পাচ্ছিলেন যে বেশ একটু দূরে যে বাসগুলো আছে সেগুলো ভয়ঙ্করভাবে নড়ে উঠছে এবং মনে হচ্ছে যে সব বাসগুলো সরিয়ে সরিয়ে কোনো একটা জিনিস আস্তে আস্তে ওনার দিকে চলে আসছে। উনি কাল বিলম্ব না করে উনি দেন ওখান থেকে দৌড় দিয়ে উনি ওনার বাসায় গিয়ে পৌঁছেন এবং পৌঁছে সেখানে সেন্সলেস হয়ে যান। পরে জ্ঞান ফেরার পরে উনি সব ঘটনা খুলে বলেন। এই ঘটনাটি যখন আশেপাশে সবাই জানাজানি হয়ে যায়, তখন এই মিঠু শিকদারের যিনি দাদা, তখনও তিনি জীবিত ছিলেন, তখন উনি জানতে পারার পর উনি সবাইকে খালি বলে দেন যে রাতের বেলা বাস ছাড়ের এদিক দিয়ে আসা যাওয়া করার দরকার নাই। কিন্তু উনি কি ঘটনা ঘটেছে বা এই ঘটনাগুলো আর যাতে না ঘটে সেটা বন্ধ করার কোনো পদক্ষেপ নেননি। এরকম বাস ছাড়ে প্রতিনিয়তই কখনো ছোটোখাটো ঘটনা, কখনো বড় ধরনের ঘটনা এরকম ঘটতে থাকে। সাধারণত বাঁশঝাড় কেন্দ্রিক যে ঘটনাগুলো হয়, যে বাঁশ মানে মাটির সাথে লেগে আছে আবার উঠে যাচ্ছে, এরকম ঘটনা, এটা আপনারা অনেকেই শুনেছেন এই ঘটনাগুলো, এই জন্য আমি এগুলো এখন আর সেটা বলতে চাচ্ছি না। বাঁশঝাড়ের ঘটনা যখন ঘটতো তখন কিন্তু এই মিঠু শিকদারের দাদার বাড়িতে কোনো ঘটনা ঘটতো না। মিঠু শিকদারের দাদা যখন মারা যান, এরপর থেকে ওই বাড়িতে ঘটনা ঘটা শুরু হয়।
একদিন রাতের বেলা হঠাৎ বাজ পড়ার শব্দ। বাড়ির সবাই চিন্তা করে কি ব্যাপার, এখন তো বর্ষাকাল না বা মানে ঝড়ের সময় না, হঠাৎ বাজ পড়ার শব্দ কোথা থেকে আসলো। তারা দরজা খুলে বের হন। বের হয়ে তেমন কিছুই দেখেন না। সার্চ লাইট জ্বলছে এবং সার্চ লাইটের আলোতে পুরো বাড়ি আলোকিত হয়ে আছে। এটি একটি ঘটনা। আর একদিন রাত প্রায় 2টো কি 2:30 এমন সময় হঠাৎ টিনের চালে ধাপ ধুপ শব্দ, মনে হচ্ছে কেউ ঢিল ছুটছে। তো অনেকক্ষণ ধরে ছোড়ার পরে, মানে এরকম শব্দ হওয়ার পর ওনারা বাইরে বের হয়ে আসেন। এসে দেখে প্রচুর হাড়গোড় বাড়ির উঠোনে পড়ে আছে, টিনের চালে পড়ে আছে। তো ওনারা আসলে তখনও বুঝতে পারছিলেন না যে কেন হঠাৎ করে বাসায় এই সমস্যাটা সৃষ্টি হল। এরপরে আরেকটি ঘটনা ঘটে। রাতের বেলা একটা পুরুষ মানুষের, তোরা এখান থেকে চলে যা, আর না হলে আমাদের মুক্তি দে, এ কথা বলেই উনি হেঁটে চলে যান। ওরা আসলে কোনো মানে আগা মাথা বুঝতে পারছে না যে আসলে সে কি বলল, এবারে আমার, তোরা এখান থেকে চলে যা, না হলে আমাদের মুক্তি দে, কি বলছে। তখন ওনারা একজন বড় আলেমের শরণাপন্ন হন। বড় আলেম উনি ওজিফা করে জিনদের মাধ্যমে জানতে পারেন যে ওই যে জিনটাকে মাটিতে পুঁতে রাখা হয়েছিল, এই জিনটার আসলে কোনো অপরাধ ছিল না। বিনা অপরাধেই তাকে মাটিতে পুঁতে রাখা হয়, যেটি মিঠু শিকদারের দাদা করেছিলেন। এবং এই কারণে ওই জিনের যে আত্মীয় স্বজন, তারা যে কোনো মূল্যে ওই জিনকে মুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু মিঠু শিকদার দাদা জীবিত থাকা অবস্থায় সেটা সম্ভবপর হচ্ছিল না। কিন্তু উনি যখন স্বাভাবিকভাবে মারা গেলেন, তখন এই জিনের আত্মীয় স্বজনরা চেষ্টা করছিল যে ওই জিনকে সেখান থেকে মুক্ত করতে। তখন সেই আলেম পরামর্শ দেন যে তোমরা মাটি খুঁড়ে ওই জিনটাকে মুক্ত করে দাও, তাহলে ওরা আর তোমাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। ঘটনা আশা করি সবার ভালো লেগেছে। রাসেল ভাইকে ধন্যবাদ, হুড.com-এর সকল মডারেটরকে ধন্যবাদ এবং লিসেনারদেরকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম। শুনছিলাম আফনান ভাইয়ের ঘটনা এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। ঘড়িতে সময় রাত 12:14। অসংখ্য কমেন্ট এসছে, কিন্তু আমাকে আপনারাই বলেছেন যে আমি যেন কথা কম বলি। সো কথা কম বলার কারণেই আমি এখনো আর কথা বলছি না, চলে যাচ্ছি ঘটনায় সরাসরি। ভূত.com-এর সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। আজকে ভিন্ন রকমের একটি স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় লিসেনার্স, আপনারা এমন কি কখনো শুনেছেন কোনো ব্যক্তি কারো মৃত্যু স্বপ্নে দেখছে এবং বাস্তবেই তার মৃত্যু হয়ে যাচ্ছে? কি খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ লিসেনার্স, আমি এখন এমনই একটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি যার সঙ্গে ঘটছে তার নাম হচ্ছে আল আমিন। আল আমিনের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নে। বর্তমানে সে ফরিদপুরের জুবাইদা করিম জুট মিলসে কর্মরত। ঘটনাটি ঘটা যখন শুরু করে তার আগের একটি ঘটনা রয়েছে। বেসিক্যালি সেই ঘটনার পর থেকে নিয়ে আল আমিন এই ধরনের অদ্ভুত স্বপ্ন দেখছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে। সেই অদ্ভুত ঘটনাটি আপনাদের সামনে শুরুতে বলতে চাই।
সময় ছিল 2014 সাল। আলামিন তখন ছিল এসএসসি পরীক্ষার্থী। প্রতিদিন ভোরবেলা তার দুটো প্রাইভেট থাকতো, মানে ফজরের পরপরই একটা প্রাইভেট, তারপরে আর একটা প্রাইভেট। তখন যেহেতু পরীক্ষার্থী ছিল, পড়ার প্রেশারটাও বেশি ছিল। একদিন সন্ধ্যার পর তার বাসা থেকে হঠাৎ করে বলে যে আলামিনের খালা অসুস্থ, কিছু খাবার দাবার নিয়ে খালাকে দেখতে যেতে হবে। খালার বাড়ি ছিল আলামিনের গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে, এবং বাইসাইকেল চালিয়ে সেখানে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগত। আলামিন শুরুতে যেতে রাজি না হলেও পরবর্তীতে যেতে রাজি হয়, এবং আলামিনের মা বাবা তার খালার জন্য বেশ কিছু ফলমূল, খাবার, এই জিনিসগুলো আলামিনকে দিয়ে দেয়। আলামিন সাইকেল চালিয়ে তার খালা বাড়ির দিকে যেতে থাকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তার খালা বাড়ি যেতে পথে বেশ কয়েকটা ভয়ানক প্লেস পড়ে, যেমন বিশাল একটি বিল, একটি শ্মশান, বট গাছ, তাল গাছ, কবরস্থান, এরকম বেশ কিছু জায়গা পড়ে। আলামিন স্বাভাবিকভাবেই সাইকেল চালিয়ে এই সমস্ত জায়গা পার হয়ে সে তার খালাবাড়িতে চলে যায়। কোথাও কোনো সমস্যা হয়নি। খালাবাড়িতে যাবার পর খালাবাড়ির লোকেরা তাকে খুব রিকোয়েস্ট করে রাত থেকে যেতে, কিন্তু আলামিন বলে যেহেতু তার পরীক্ষা নিকটে এবং পরদিন ভোরবেলা তার প্রাইভেট রয়েছে, এই জন্য সে কিছুতেই থাকতে পারবে না। যেহেতু তার লেখাপড়ার এক্সকিউজ সে দিয়েছিল, এই কারণে তার খালাবাড়ির লোকরাও তাকে কোনো বাধা দেয়নি। আলামিন যেহেতু চলেই যাবে, তখন খালাবাড়ির লোকেরা তখন তার জন্য, মানে তার পরিবারের লোকদের জন্য রান্না করা খাবার, মাছ, মাংস এবং স্পেশালি একটি মাঝারি আকৃতির মুরগির বাচ্চা, তাজা মুরগির বাচ্চা দিয়ে দেয়, যাতে করে বাড়িতে নিয়ে এটা জবাই করে খেতে পারে। তো আলামিন এই জিনিসগুলো ব্যাগে করে নিয়ে রওনা দেয়। ওই মুরগির বাচ্চাটা ব্যাগের মধ্যে এমনভাবে রেখেছে যাতে করে কোনোভাবেই এটি চাকার সাথে টাচ না করে, এবং এই ব্যাগগুলো আলামিন সাইকেলের পেছনে না রেখেছিল সামনের হ্যান্ডেলের সাথে। আর মুরগির বাচ্চাটা খুব সতর্কভাবে রেখেছিল, কোনোভাবেই যেন চাকার সাথে টাচ না করে এবং আঘাত না খায়। আলামিন সাইকেল নিয়ে খালাবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। শুরুতেই বলেছি দূরত্ব কিন্তু 15 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা সময় লাগে যেতে। আলামিন সাইকেল নিয়ে যাওয়া শুরু করে। যেতে যেতে একটি মাঠের কাছে সে চলে আসে। মাঠের কাছে যখন সে চলে আসে, তখন এখানে এসে রাস্তা 2 দিকে চলে গেছে। তখন আলামিন চিন্তা করে যে এই 2 দিকের রাস্তা একটি শর্টকাট রাস্তা আর একটা দীর্ঘ রাস্তা, যেই দীর্ঘ রাস্তা দিয়ে সে সন্ধ্যার পরে বাইসাইকেল চালিয়ে এসেছে। আলামিন চিন্তা করে এত দূর সাইকেল চালিয়ে এসেছে, আমার শর্টকাট রাস্তাতেই যাওয়া ভালো। ওইখানে শর্টকাট রাস্তাতে যাওয়ার সময় একটা বাজার পড়ে, নাম হলো সত্র বাজার। সত্র বাজার থেকে বাজার হয়ে আলামিন যেতে থাকে। যেতে যেতে সে একটি আরেকটা গ্রামের কাছে সে চলে আসে। এই গ্রামটা ছিল হিন্দু পাড়া, মানে সেখানে প্রায় সবাই হিন্দু পরিবার বসবাস করে। আর এই দিক দিয়ে যেহেতু যাচ্ছে, সে চিন্তা করছে যে এই দিক দিয়ে যাওয়ার পথে কিন্তু আরেকটা শ্মশান পড়ে, কবরস্থানও আছে। এখন আলামিন যেটা ভাবছে সেটা হচ্ছে যে যেহেতু অন্য রাস্তা দিয়ে যেতে গেলেও একই সমস্যা ফেস করব, আর এদিক দিয়ে যেহেতু মানুষদের বাসাবাড়ি আছে, পরিচিত বাসাবাড়িও পাওয়া যাবে, কোনো সমস্যা আপদ বিপদ হলে তাদের হেল্প নেওয়া যাবে, এই জন্য আলামিন এই শর্টকাট রাস্তাটা বেছে নেয়। আলামিন মুরগির বাচ্চাটির মাথা হয়তো বা সাইকেলের মধ্যে ঢুকে গেছে, চাকার মধ্যে ঢুকে গেছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আলামিন এই প্রশ্নের কোনো উত্তর পায় না যে সে যেভাবে ব্যাগটি রেখেছিল
কোনোভাবেই মুরগির বাচ্চা সাইকেলের চাকার মধ্যে যাওয়ার কথা নয়, কিন্তু এটা কিভাবে ঘটলো? আলামিন চিন্তা করে হয়তোবা যাই হোক কোনো ভুলের কারণে চলেও যেতে পারে, যেহেতু গ্রামের মেঠো পথ, রাস্তার এবড়ো থেবড়ো রাস্তায় ঝাঁকি লেগে ব্যাগ এলোমেলো হয়ে সাইকেলের চাকার মধ্যে ঢুকে যেতে পারে। আলামিন ব্যাগের মধ্য থেকে মুরগির বাচ্চাটি বের করে ওই ব্রিজের নিচে ফেলে দেয় এবং আবার সে সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে একটি বটগাছ আলামিন দেখতে পায়। এই বটগাছ কেন্দ্রিক অনেক গল্প সে শুনেছে। বটগাছের নিচে আলামিন একজন মানুষকে দেখতে পায়। দেখে সে একজন পাগল, এবং এই পাগলকে সে আগে কখনো দেখেনি। বড় বড় চুল, খালি গা, পরনে ছোট্ট একটি পোশাক। আলামিনকে দেখে বলে, এই আলামিন দাঁড়া। আলামিন খুব অবাক হয়, কি ব্যাপার, তার নাম ধরে তাকে দাঁড়াতে বলছে। আলামিন দাঁড়ায়। আলামিন দাঁড়ানোর পরে ওই পাগলটি বলছে যে তুই যেদিক দিয়ে যাচ্ছিস ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই। পাগল আরেকটি রাস্তা দেখিয়ে দেয়। যে রাস্তাটি দেখিয়ে দেয় ওই রাস্তাটি একটি বাজারের দিকে গিয়েছে। বাজারটির নাম হচ্ছে বাতাসি বাজার। আলামিন চিন্তা করে যে এই রাতের বেলা এই পাগল তাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে, সে পাগলের কথা কেন শুনবে, এই চিন্তা করে সে পাগলের কথা শোনে না। কথা না শুনে সে যেই পথ দিয়ে যাচ্ছিল সেদিকে যাওয়া শুরু করে। যে কি ব্যাপার, কি হলো, এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, কোনো সমস্যা হলো না? এই পাগল বলল যে একটা পথে যেতে, ওদিকে না গিয়ে আমার পছন্দ মতো পথ দিয়ে আগাচ্ছি, তা হঠাৎ করে সাইকেলের চেন পড়ছে। আলামিন মনে করে হয়তোবা সাইকেলের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সাইকেলের চেন পড়তেও পারে। সে বারবার চেন উঠাচ্ছে আর সাইকেল চালাচ্ছে, কিন্তু সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে এইভাবে তো আর কতক্ষণ সে এইভাবে সাইকেল নিয়ে চালাতে পারবে, কারণ এতবার চেন পড়লে আসলে সাইকেল চালানো সম্ভব নয়। আর তখনও তার গন্তব্য থেকে দূরত্ব ছিল 3 থেকে 4 কিলোমিটার। সে চিন্তা করছে 3 থেকে 4 কিলোমিটার তো সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাওয়া কঠিন। তারপরও সে চেষ্টা করছে আর কি যতদূর সম্ভব চালিয়ে যাওয়ার জন্য। আলামিন সাইকেল এভাবে চালাতে চালাতে একটি কবরস্থানের কাছে চলে আসে। যখনই কবরস্থানের কাছে চলে আসে, আলামিন বিকট একটি গন্ধ পায়, মনে হচ্ছে পচা লাশের গন্ধ। আলামিন একটা বিষয়ে চিন্তা করে যে লাশের গন্ধটা কোথা থেকে আসছে। চিন্তা করে হয়তোবা কোনো ভাঙা কবর থেকে এটা আসতেই পারে, যেহেতু পাশে কবরস্থান। কিন্তু আলামিন খেয়াল করে না, এই গন্ধটি কবরস্থান থেকে আসছে না, এটি আসছে সামনের দিক থেকে, মানে রাস্তা থেকে। তার মানে রাস্তায় কোনো কিছু, এমন কিছু পড়ে আছে যেটা থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। আলামিন ভাবে হয়তোবা রাস্তায় কোনো মরা কোনো প্রাণী পড়ে থাকতে পারে, যেটা পচে গেছে, যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে। তা আলামিন এটা ভেবে আবার সে সাইকেল চালানো শুরু করে। কবরস্থান পার হয়ে আরেকটি ব্রিজ রয়েছে। আলামিন স্বাভাবিকভাবে ব্রিজে ওঠার জন্য সাইকেলটা স্পিডটা বাড়িয়ে দেয়। যেহেতু ব্রিজটা উঁচু দিকে, সাইকেলটা নর্মাল স্পিডে চালালে সাইকেল ব্রিজে উঠবে না, এই জন্য স্পিডটা বাড়িয়ে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আলামিন খেয়াল করে যে এখন সাইকেলের চেন পড়ছে না, সাইকেল সে চালাতে পারছে। কিন্তু সেই সাথে আর একটা বিষয় আলামিন খেয়াল করে যে সে যেই গতিতে সাইকেল চালাচ্ছে, সাইকেলের গতি সেটা নেই, গতি অনেক কম। এবং হঠাৎ করে আলামিনের কপালে এবং নাকে পাখির ডানার আঘাত লাগে। শত শত পাখি তার মুখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, সবই কালো রঙের পাখি, কারণ চাঁদের আলোতে সেটা দেখা যাচ্ছিল। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে রাতের বেলা এত পাখি কোথা থেকে আসলো। সাধারণত রাতের বেলা বাদুড় বা নিশাচর প্রাণী ছাড়া তো অন্য কোনো পাখি দেখা যায় না, কিন্তু এত পাখি কোথা থেকে আসছে। এবং মনে হচ্ছে পাখিগুলো তাকে ব্রিজে উঠতে দেবে না, যে কোনোভাবেই এই ব্রিজে ওঠা তারা থামাবে। তা আলামিন নাছোড়বান্দা, সে এই সব প্রতিকূলতা পার হয়ে ব্রিজে ওঠে। কিন্তু ব্রিজে ওঠার
পর সে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে, মারার জন্য উদ্যত হয় এবং সে জিজ্ঞেস করে, এই তুই নামাজ পড়েছিস কিনা, ভালো কাজ করেছিস কিনা, এই ধরনের কথা জিজ্ঞেস করে এবং তাকে মারার জন্য উদ্যত হয়। সবাই তাকে ভয় পেতে থাকে। মোটামুটি ঝাড়ফুঁকের ফলে সে 7 দিন কি 10 দিনের মাথায় সে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর সে পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার মামা বলে যে সেই মুরগিটা তুই কি ফেলে দিয়েছিলিস ব্রিজ থেকে? বলে হ্যাঁ, ফেলে দিয়েছিলাম। বলে না, তোর ব্যাগের মধ্যে তো সেই মুরগি আমরা পেয়েছি। আলামিন বিশ্বাস করে না যে না, এই ব্রিজ থেকে তো আমি মুরগিটা ফেলে দিয়েছিলাম এবং সেটার মাথা ভেঙে রক্ত বের হয়ে গিয়েছিল, মানে মাথা বলতে ঘাড় ভেঙে, ওটার বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না, এই জন্য আমি ফেলে দিয়েছিলাম। তখন আলামিনের মামা আলামিনকে সাথে নিয়ে সেই মুরগির কাছে নিয়ে যায়। এটা আমরা গ্রামের ভাষাটাকে পলো বলি। পলোর মধ্যে এই মুরগির, আবার হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এগুলো রেখে দেওয়া হয়, রেখে ওর উপর থেকে খাবার দেওয়া হয়। পলো দিয়ে মাছও ধরে। গ্রামের অনেকে এই পলোর সাথে পরিচিত থাকবেন অবশ্যই। তো আলামিনের মামা দেখায় ওই পলোর মধ্যে যে এই যে দেখ সেই মুরগিটা, এই মুরগিটাই তোর ব্যাগের মধ্যে আমি পেয়েছিলাম। আলামিন দেখে আসলেই তো তাই, এইটাই তো সেই মুরগি, যে মুরগিটা তো ঢাকা আছে, ঢাকা থেকে আজকে ফেরার কথা, মানে বাড়িতে আসবে। ঘণ্টাখানেকের মধ্যে একটি দুঃসংবাদ সবাই পায়। মাওয়ায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় 26 জন মানুষ মারা যায়। তার মধ্যে তার মামাতো বোন রজনীর হাজবেন্ডও ছিল। প্রিয় লিসেনার্স, আমরা জানি না যে আপনারা এই ঘটনাগুলো বিশ্বাস করবেন কি করবেন না। বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার। 2014 সালের পর থেকে আলামিনের সাথে এই যে অদ্ভুত ঘটনা ঘটল এবং এখনো মৃত্যুকেন্দ্রিক যে ঘটনা ঘটে চলছে, এটা কিন্তু চলমান রয়েছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে কিনা আমরা জানি না। তো এই বিষয়টা আমার কাছে এতটাই অদ্ভুত লেগেছে যে আমি একটু উপন্যাসে এরকম একটি। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 12টা বেজে 37 মিনিট। ওকে, এবং আমি এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে আছি। আশা করছি যে পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং যেহেতু আমার কথা বলা মানা, তো আমি ঘটনায় চলে যাই। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনা। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। দিস ইজ এমডি আমিনুর অ্যাগেন। তো গত 5ই আগস্ট আপনি আমার একটি ঘটনা প্লে করেছিলেন, ভয়েস ক্লিপ, আমার ফার্স্ট ভয়েস ক্লিপ। তো যেমনটি আমি বলেছিলাম যে যদি আপনি আমার ভয়েস ক্লিপটি শেয়ার করেন তাহলে আমি আরও অনেক ঘটনা পাঠাবো। তো যে কথা সেই কাজ, আমি আমার দ্বিতীয় ক্লিপটি পাঠাচ্ছি আপনাকে। তো এই ঘটনাটি ঘটে গিয়েছিল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়, যেটি আমার নিজের উপজেলা। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সবথেকে বড় গ্যাস ক্ষেত্র, গ্যাস ফিল্ড সেটি বিবিয়ানা গ্যাস ফিল্ড, স্যাভলন কোম্পানি দ্বারা পরিচালিত। সেই গ্যাস ফিল্ডটি আমাদের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত। তো এই ঘটনাটি অনেকটা এই গ্যাস ফিল্ডের পাশেই ঘটে গিয়েছিল। যে কুশিয়ারা নদী আছে, সে ঘটনাটি শুরু হয়েছিল এই কুশিয়ারা নদীর পার থেকেই। তো এই ঘটনাটি হচ্ছে আমার কলিগ রাহাত হোসেন, যেখানে আমি পার্ট টাইম কাজ করি, তো উনিও আমার সাথে একই সাথে কাজ করেন। তো ওনার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনাটি অ্যারাউন্ড 1950 থেকে 60-এর দিকে, 60-এর মধ্যবর্তী ঘটনা। তো ঘটনাটি অনেক দীর্ঘস্থায়ী ছিল। যার সাথে ঘটে গিয়েছিল ওনার মৃত্যু পর্যন্ত ঘটনাটি ঘটেই চলেছিল। তো চলে আসি ঘটনায়। তো রাহাত হোসেন উনি ঘটনাটি কালেক্ট করেছেন, শুনেছেন, অনেকটা নিজের চোখেও দেখেছেন এবং পূর্ববর্তী ঘটনাগুলি শুনেছেন ওনার বাবার কাছ থেকে। তো ঘটনাটি হচ্ছে
রাহাত হোসেনের দাদি যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, তো উনি একদিন কুশিয়ারা নদীর পাশে কোনো একটি কারণে একটি জায়গায় কারোর জন্য অপেক্ষা করছিলেন। তো উনি আমাকে যেমনটা বলেছেন যে আগে যে জায়গায় সে ছোট ছোট জাহাজগুলো থামতো, নৌকাগুলো থামতো, মাল লোড আনলোড করতো, জিনিসপত্র, সেই জায়গায় উনি দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছিলেন। তো সময়টি ছিল ভর দুপুর। তো এক সময় কি হয় যে উনি তখন বলে রাখি, তখন ওনার নতুন নতুন শুধু বিয়ে হয়েছিল, হবে 6 মাস কি 1 বছর এরকম সময়। তো উনি অপেক্ষা করছিলেন। হঠাৎ ওনার ফিল হয় যে ওনাকে কেউ দেখছে, এবং এক পর্যায়ে ওনার মনে হয় যে উনি অসুস্থ বোধ করছেন, এবং একটা অস্বস্তি ওনার মধ্যে কাজ করছে। এমনটা হয় না যে যদি আপনার দূর থেকে কেউ লক্ষ্য করে, আপনি কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারে। তো ওরকমই ওনার সাথে হয়েছিল। তো উনি কিছুক্ষণ দাঁড়িয়ে উনি মনে মনে চিন্তা করলেন যে না, এখানে আর অপেক্ষা করবো না, বাসাতে চলে যাই। তো উনি চলে আসেন। তো ঘটনাটি শুরু হয় আসার পর থেকেই, ওই দিন সন্ধ্যা থেকেই। তো প্রথম উনি কি করতেন, প্রায় সন্ধ্যাতেই উনি কান্নাকাটি শুরু করে দিতেন। বলতেন যে দরজায় দাঁড়িয়ে আছে, বা অনেক সময় এখানে ওখানে এরকম অনেক কিছুই বলতেন। তো প্রথমে যে বাসার যে লোকজন ছিলেন ওনারা ভাবতেন হয়তো কোনো সাইকোলজিক্যাল কোনো সমস্যা। তো তারপর যেমনটা হয় যে ওনাকে অনেক কি দেখান, হুজুর আলেম ওনাদেরকে দেখান। তো ওনারা ফুটো দিয়ে গেলে, তাবিজ দিয়ে গেলে কয়েকদিন ঠিক থাকে, আবার যে কে সেই ঘটনা। তো একদিনের ঘটনা এটি হচ্ছে, তো উনি শুয়ে আছেন, রাত্রে শুয়ে আছেন। তো হঠাৎ ওনার মনে হচ্ছে যে উনি ভেসে আছেন, ভেসে কোথাও, মানে উনি ভেসে কোথাও চলে যাচ্ছেন, এরকম একটা ফিল হয়। তো উনি ঘুম থেকে উঠে দেখেন উনি তো শুয়েছিলেন বালিশে, কিন্তু উনি অনেকটা পায়ের দিকে চলে গেছেন। তো উনি ভাবলেন যে আরে, আমি তো এখানে শুইনি, আমি তো শুয়েছিলাম বালিশে, আমি এখানে আসলাম কি করে? তো উনি আবার ঠিক হয়ে গিয়ে উঠে আবার বালিশে শুয়ে পড়েন। তো এই দিন আর কিছু হয় না। পরের দিন ঠিক একই ঘটনা, উনি ঘুমের মধ্যে হঠাৎ ফিল করতে পারেন যে আবার উনি ভেসে ভেসে কোথায় চলে যাচ্ছেন। তো উনি আবার ঘুম থেকে উঠে দেখেন যে একই অবস্থা, আবার একই জায়গায়। তখন বিষয়টা ওনার মাথায় অনেকটা নাড়া দেয় যে কি হচ্ছে। এবং সেই সময় কিন্তু ওনার যে কান্নাকাটি ছিল সেটা বন্ধ ছিল। এই কান্নাকাটির ঘটনাটি আর ঘটতো না, কিন্তু এই নতুন একটা উদ্ভট কাণ্ড শুরু হয়। কেউ ওনাকে টেনে নিয়ে যাচ্ছে, ভাসিয়ে টেনে নিয়ে যাচ্ছে, এইরকম অবস্থা আর কি। তো একদিন ওনার পরিবারের একজন সদস্য, উনি শুয়েছিলেন একা ঘরে। তো দাদা সম্ভবত কোথাও ছিলেন, সন্ধ্যার দিকে অনেকে শুয়ে থাকে না, এরকম অবস্থা। তো উনি গভীর ঘুমিয়েছিলেন। তো হঠাৎ ওনার পরিবারের একজন সদস্য ওনার রুমের পাশ দিয়ে যাচ্ছিল, এবং হঠাৎ সে লক্ষ্য করে যে উনি ভেসে আছেন, এবং ধীরে ধীরে অনেকটা মনে হয় না যে পানির মধ্যে যখন আমরা অনেকটা চিত হয়ে শুয়ে থাকি, তখন আমরা যে ভেসে গেলে যেরকম দেখায়, সেরকমই উনি ভেসে যাচ্ছেন ধীরে ধীরে, মানে বিছানার পায়ের দিকে চলে যাচ্ছে। তো উনি তো এটা দেখে জোরে চিৎকার দেন। তারপর লোকজন চলে আসে, এবং চিৎকার দেওয়ার সাথে সাথে উনি ধপ করে বিছানায় পড়ে যান। তো উনিও ঘুম থেকে উঠে পড়েন এবং জিজ্ঞেস করেন কী হয়েছে, এবং আশেপাশে যারা ছিলেন তারাও চলে আসেন। জিজ্ঞেস করা হয় কী হয়েছে, তো উনি সব ঘটনা খুলে বলেন। তারপর দাদিও সবাইকে তাদের ওনার সাথে যে ঘটছে সেই ঘটনাটি বলেন। তো সবাই এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তো আবার হুজুর ডাকা হয়, তাবিজ কবজ দেওয়া হয়, পানি পড়া, ফুটু সব কিছু দেওয়া হয়। তখন আস্তে আস্তে এই ঘটনাটি বন্ধ হয়ে যায়। কিন্তু এর কিছুদিন পর শুরু হয় আবার নতুন আরেকটি ঘটনা। এর মধ্যে কিন্তু অনেকটা সময় বয়ে গিয়েছিল। তো তখন শুরু হয় নতুন একটি ঝামেলা।
ঝামেলাটি হচ্ছে যে উনি শুয়ে আছেন, তো উনি ফিল করছেন যে ওনার চুল নিয়ে কেউ খেলা করছে অথবা চুল টানছে, এরকম একটা অবস্থা। তো একদিন উনি ঘুম থেকে এই টানাটানির যখন ফিল করতে পারেন, ঘুম থেকে উঠে দেখেন, ঘুম থেকে যখন উনি উঠে ওনার মাথায় হাত দেন, তখন চুলের কিছু অংশ ওনার হাতে চলে আসে। তো উনি তো অবাক, কি হলো? তো উনি হারিকেন ছিল, হারিকেনের আলোটা জ্বালানোর পর দেখতে পারেন যে চুলের মাথার কিছু অংশ ওনার হাতে। তো উনি ভাবেন হয়তো ঘুমের মধ্যে হাত লেগেছিল, এই জন্য ছিঁড়ে গিয়েছে। বিষয়টা তেমনভাবে উনি আমলে নেন না, কারণ উনার সাথে যে ভেসে যাওয়ার যে ঘটনা, ওটা বন্ধ হয়ে গিয়েছিল। তো উনি ভেবেছিলেন বা ওনার ফ্যামিলি মেম্বাররাও ভেবেছিলেন যে দ্য স্টোরি ইজ ক্লোজড। সো পরের দিন ঠিক একই ঘটনা আবার ফিল করেন উনি, আবার হাত দেন, তারপর আবার চুলের অংশ। বিষয়টা এরকম যে কেউ যদি আপনার যত্ন সহকারে বসে আপনার চুল একটা নির্দিষ্ট রেখা ধরে কাটে, চুলের একটি কিছু অংশ, তারপর যে অংশটুকু আপনার হাতে আসবে ঠিক সেরকম। তো একের পর এক এরকম ঘটেই যাচ্ছিল এই চুল কাটা ঘটনাটি। আবার তো ওনার খুবই বিরক্ত হয়ে পড়েন এই বিষয় নিয়ে। তো হুজুর ডাকা হয়, হুজুর বলেন যে ওনার সাথে একজন জিন আছে যে ওনাকে খুব পছন্দ করে, কিন্তু কোত্থেকে আসলো, কেন আসলো, বা জিনটা কে, কি তার মোটিভ, নো ওয়ান ওয়াজ এবল টু ফাইন্ড ইট আউট। সো তখন আবার এই যে পানি পোড়া তাবিজ এগুলো দিয়ে যায়। তারপরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ওনার সাথে। সেটা হচ্ছে ওনার বয়ে যাওয়া বন্ধ, চুল কাটাও বন্ধ। পরে শুরু হয় নতুন একটি অদ্ভুত ঘটনাটি হচ্ছে যে উনি একটা ভালো শাড়ি পরে শুয়ে আছেন। আমরা গ্রামের মহিলারা সাধারণত যে সকল শাড়ি বা কাপড়গুলো পরে সেরকম উনি ঘুমিয়ে আছেন। তো উনি ফিল করছেন ওনার কাপড় নিয়ে কেউ টানাটানি করছে। এবার চুলও না বা ভাসিয়ে নিয়ে যাওয়া না, ওনার কাপড় নিয়ে কেউ টানাটানি করছে। মানে কাপড় একটু হাত দিয়ে ধরে একটু উঁচু করলে অথবা একটু নাড়াচাড়া করলে যেরকম হয়, তো উনি সেরকম একটা ফিল পাচ্ছিলেন। তো ফিল পাওয়ার পর উনি কি করেন, উনি ঘুম থেকে ধরফরিয়ে উঠে হারিকেনের আলো বাড়িয়ে দেন। আমি কিন্তু ঘটনাটি তখন 1950 থেকে 1950-এর দিকে বলছি। তো তখন তো এরকম ইলেকট্রিসিটি বা এরকম কিছু ছিল না, বা চার্জার লাইট এরকমও কিছু ছিল না। গ্রামের মানুষ বুঝতেই তো পারছেন। তো হারিকেনের আলো জ্বালিয়ে দেওয়ার পর উনি আপনার দেখেন যে বিছানায় কিছু কাপড়ের টুকরো পড়েছে, ছোট ছোট কাপড়ের টুকরো পড়ে আছে। তো উনি করেন কি, হারিকেনের আলোয় দেখতে পান যে এই কাপড়ের টুকরোগুলো ওনার শাড়িরই অংশ। উনি ভাবেন, আরে এটা কি, এটা এখানে কি করে আসলো, বা এটা আমার শাড়ির টুকরো এখানে আসলোই বা কি করে। তো উনি ওনার শাড়ির দিকে তাকানোর পর দেখতে পান যে ওনার শাড়ির বিভিন্ন জায়গায় ফুটো হয়ে আছে। কেউ যদি কেচি দিয়ে আপনার করে এই শাড়িটিকে ধরে একটু একটু করে কেটে কেটে ছোটো ছোটো টুকরো ফেলে, সেই রকম অবস্থা। ওনার প্রায় অনেকটা শাড়ি জুড়ে এরকম ছোটো ছোটো হোল। তো বিষয়টা খুবই অদ্ভুত লাগে ওনার কাছে, কিন্তু রাত্রে উনি আর বিষয়টা আমলে নেন না, কাপড় চেঞ্জ করে আবার শুয়ে পড়েন। তো পরের দিন যথারীতি শুয়ে আছেন, আবার একই ঘটনা। মাঝরাত্রে ওনার ঘুম ভেঙে যায় শাড়ি টানাটানির ফিলিং নিয়ে। তারপর উনি আবার তাকিয়ে দেখেন যে একই ঘটনা, আজকেও শাড়িটাকেও এই অবস্থা করছে। তো উনি তো ওনার হাজব্যান্ডের সাথে, দাদার সাথে এবং পরিবারের সব সদস্যদের সাথে ঘটনাটি শেয়ার করেন। শেয়ার করার পর ওনারা খুব ভালো মানের একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুরকে নিয়ে আসার পর হুজুর ভালো একটা তাবিজ দেন, তারপর পানি পড়া এগুলো দেন। দেওয়ার পর কি হয় যে ওনার সাথে ঘটনাটি বন্ধ হয়ে যায় এবং ঘটনাটি ঘটতে শুরু করে হুজুরের সাথে। কেউ ওনার স্বপ্নে এসে বলছে যে তুই আর কখনো ওই
ওই মহিলার কাছে যাবি না, ওকে ঝাড়ফুঁক দিবি না বা তাবিজ দেওয়ার চেষ্টা করবি না, নাহলে কিন্তু তোর পরিবারের ক্ষতি হবে। এবং কি ক্ষতি হবে তা তুই কালকেই তার একটা এক্সাম্পল পেয়ে যাবি। তো হুজুর ভাবেন কাজটি করছেন, এই জন্যই হয়তো বাজে স্বপ্ন দেখছেন, এটা ওনার মনের ভুল, এইভাবে উনি উড়িয়ে দেন। তারপর কি হয়, পরের দিন সকালে না, পরের দিন ওনার ছেলে এসে বলতে থাকে, বাবা আমি তো একজন এইরকম একটা লোককে দেখতে পেয়েছি যে সুঠাম দেহি, খুব সুন্দর দেখতে, পাঞ্জাবি পরিহিত। সে আমাকে এসে বলছে যে তোর মাকে তো আমার অনেক পছন্দ হয়েছে। সেটা কিন্তু ওই হুজুরের ছেলেকে বলছে, তোর মাকে তো আমার অনেক পছন্দ হয়েছে, তোকে আমি অনেক টাকা পয়সা দেবো, যা চাস তা দেবো, খেলনা দেব, অর্থ দেব, যা চাস তাই দেব, তোর মাকে আমাকে দিয়ে দে। তো ছেলেটা ছোট হলেও সাহসী ছিল, তো সে বলে, না আমি দেবো না, আপনি চলে যান, বলে সে ওখান থেকে চলে আসে। তো এটা বলার পর হুজুর বুঝতে পারেন, হুজুর ওনার স্বপ্নের সাথে এই ঘটনাটি মেলানোর পর বুঝতে পারেন যে আসলেই এখানে যদি উনি কাজ করেন তাহলে ওনার সাথে খুব বাজে কিছু ঘটতে পারে। এটা জিনটা শুধু একটা নমুনা দেখিয়েছে, এই জন্য উনি আর এই কেস থেকে হাত তুলে নেন। তো এর ভিতরে উনার দাদির সাথে ঘটনাগুলো চলতেই থাকে, এটা নয়তো সেটা নয়তো এটা, একটা না একটা চলতেই থাকে, এবং উনার মানসিকও কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে উনার সন্তান সন্ততিও হয়। ওই যে আমার রাহাত ভাই, উনার বাবা জন্মগ্রহণ করেন, সময়টা কিন্তু অনেক বয়ে গিয়েছিল, সালটার পার্থক্য অনেক, 10 থেকে 15 বছর এরকম হবে। কিছুদিন বিরতি দিয়ে ঘটনাগুলো ঘটতো। এই যে তাবিজ কবজ দেওয়া হতো, তারপর কিছুদিন বন্ধ থাকতে, ধরেন 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, এরকম আবার ঘটনা শুরু হতো। তো এই ঘটনাগুলো ঘটতে ঘটতে একসময় ওনারা অভ্যস্ত হয়ে পড়েন এবং ওনারা সমাধান খুঁজতে থাকেন, একটা পার্মানেন্ট সমাধান খুঁজতে থাকেন ওনারা। তো একসময় ওনারা খুব বড় একজন আলেমের সন্ধান পান। কোথায় পান সেটা সঠিকভাবে বলতে পারছি না, এটা রাহাত ভাইও বলতে পারেননি। তো ওই আলেমকে ওনারা নিয়ে আসেন। আলেমকে নিয়ে আসার পর উনি দেখে বলেন, ওর সাথে তো একটা জিন খুব বাজেভাবে আছে এত বছর ধরে, আপনারা তো খুব দেরি করে ফেলেছেন। যাই হোক, তারপরে আমি চেষ্টা করব কিছু একটা করার, দেখি আমাকে একটু সময় দেন। তো উনি সময় নিয়ে ওনার জিনদের সাহায্যে খোঁজখবর লাগান যে কি আসলে ঘটনাটা কি। এতদিন পর ওই হুজুরটা কিন্তু আসল ঘটনাটা উদ্ঘাটন করতে সক্ষম হন। তো উনি এসে বলেন যে অমুক সালের এতদিন আগে উনি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন দুপুরবেলা, তো সেখানে ওই জিনটিও ছিল। তো ওই জিনটি ওনাকে দেখে। তো উনি যেহেতু নববধূ ছিলেন এবং যুবতীও ছিলেন, তো জিনটা ওনাকে দেখার পর তার ভালো লেগে যায়, এজন্য ও ওনার সাথে আছে এবং ও কখনো ওনাকে ত্যাগ করবে না, ওনার সাথেই থাকতে চায় সব সময়। এবং যদি ত্যাগ করাতে যায় কেউ, তাহলে ওই ব্যক্তি ওই হুজুরের তো ক্ষতি হবেই, তার সাথে ওনারও অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তো হুজুর তারপরেও বিষয়টা দেখার চেষ্টা করেন। তো উনি ওই দাদিকে আপনার তাবিজ, খুব ভালো করে একটি তাবিজ দেন। তো দেওয়ার পর দাদির সাথে ঘটনাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু একটা অদ্ভুত ঘটনা সেই হুজুরটি ফেস করেন। এটা কিন্তু পূর্ববর্তী হুজুরের থেকেও খুব ডেঞ্জারাস ঘটনাটি ছিল। ও স্বপ্নেও আসেনি, কিছু করেনি। হুজুর যেদিন তাবিজ দিয়ে এসেছিলেন সেদিন রাত্রে হুজুর শুয়েছিলেন। তো মাঝরাত্রির দিকে হঠাৎ উনি গভীর ঘুমের মধ্যে ফিল করতে পারেন যে উনার পায়ের অংশটি ভেজা ভেজা মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে উনার পায়ের অংশটি পানিতে ডুবানো, মানে হাঁটু পর্যন্ত খুব ঠান্ডা পানির মধ্যে ডুবানো, এবং স্রোতের মধ্যে, যেমন আমরা নদীর পানিতে যদি পা ডুবিয়ে বসে থাকি হাঁটু পর্যন্ত, তাহলে তো নদীর পানির যে একটা স্রোত আছে সেটা তো আমাদের পায়ে এসে আঘাত করবে, অথবা আমরা ফিল করতে পারবো যে যে নদীর যে পানিটা বয়ে যাচ্ছে সেটা ফিল করতে পারা যায়। তো সেরকমই ঘটনা হুজুর ফিল করতে পারছেন, নদীর পানি বয়ে যাচ্ছে, মানে পানি বয়ে যাচ্ছে, নদীর পানি না, পানি বয়ে যাচ্ছে। তো আর একটা বিষয় উনি
খেয়াল করেন, এই ঘুমের মধ্যে খেয়াল করেন যে ওনার পিঠের যে অংশটা, নিচের যে অংশটা, সেটাও ভেজা ভেজা মনে হচ্ছে যে উনি নরম কিছুর মধ্যে শুয়ে আছেন, যেটা একটু নড়াচড়া করলেই আর দেবে যাচ্ছে। তো উনি প্রথমে ভেবেছিলেন স্বপ্ন দেখছেন। তো উনি যখন কাত ফেরান তখন ওনার মুখের মধ্যে কিছু একটা আটালো আটালো ভেজা ভেজা কিছু একটা লাগে। তো এখানেই টুইস্টটা। তো উনি তখনই ধরফড়িয়ে উঠে দেখতে পান যে উনি নদীর পাড়ে শুয়ে আছেন। ওনার হাঁটু পর্যন্ত পানির মধ্যে, নদীর পানির মধ্যে, এবং ওনার যে বাকি বডিটা আছে, রেস্ট অফ দ্য বডি ইজ অন দ্য ক্লে। তো উনি এটা দেখে খুবই আশ্চর্য হন। উনি ভাবেন, আরে আমি তো বিছানায় শুয়েছিলাম, আমি এখানে আসলাম কি করে? তো উনি কোনো কিছু ভেবেই কোল কিনারা করতে পারেন না। তারপর উনি বাসায় যান, যথারীতি গোসল সেরে নামাজ কালাম পড়ে ওনার জিনদের ডাকার পর ওনার জিনরা এসে উত্তর দেয় যে তুমি এরকম এটা করতে চেয়েছিলে, এজন্য ওই জিনটা তোমাকে শুধু একটা হুমকি দিয়ে দিল, যদি পরের বার তুমি এরকম কিছু করো তাহলে ও আরো বড় কিছু করতে পারে। তো বিষয়টা এমন যে তুমি এখন এটা শুধু একটি তাবিজ দিয়েছো, এজন্য ও তোমাকে নদীর পানির মধ্যে অর্ধেক ফেলে দিয়েছিল, কিন্তু পরের বার যদি করো এমনও হতে পারে যে তোমাকে নদীর নিচেই ডুবিয়ে দিতে পারে। তো এরকম একটা উত্তর ওনার জিনেরা দেয়। সরি। তো তারপর উনি কি করেন, উনি দাদির পরিবার, ওনার স্বামী এবং ওনার ছেলেদেরকে ঘটনাটি খুলে বলেন। তারপর উনি বলেন যে না, আমি আর এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবো না, আমার তো নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তো তারপর সবাই হাত গুটিয়ে নেয়। কোনো হুজুরি আর এই দাদির এই সমস্যাটা নিয়ে কনসার্ন দেখায় না। তো তখন দাদি এবং ওনার পরিবারের সদস্যরা ওই বিষয়টা নিয়ে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এর মধ্যে তো যেমনটা বলেছিলাম যে অনেক সময় বয়ে গিয়েছিল, ওনার ছেলে অনেকটা প্রায় প্রাপ্তবয়স্কই হয়ে গিয়েছে। তো তখন উনি ওনার মানসিক একটা সমস্যা দেখা দেয়। উনি অনেকটা উল্টাপাল্টা কথা বলতেন, যে কখন কি বলতেন